সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। এটা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায়। তো গত ক্লাসে আমি তোমাদেরকে রাজনৈতিক দল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাজনৈতিক দলের বিভিন্ন রূপ, বিভিন্ন দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে তুলনামূলক পার্থক্য, নেতৃত্ব সম্পর্কে একটু আলোচনা। এইটুকুই আজকের আমাদের আলোচনার বিষয়। তো শুরুতে আমি চাই রাজনৈতিক দলের বিভিন্ন রূপ সম্পর্কে। রাজনৈতিক দল একটা বৃহৎ বিষয়। তো রাজনৈতিক দল তার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন রূপ পরিগ্রহ করে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার রূপ লাভ করেছে। তো সেক্ষেত্রে এই বিভিন্ন রূপগুলো কি কি আমরা এখন এটা জানবো। প্রথমে আসি একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা। আমরা এখন একদলীয় ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। যে একদলীয় ব্যবস্থা হচ্ছে যে রাষ্ট্রে সরকার গঠন, পরিচালনা এবং সামগ্রিক বিষয় পরিচালনার জন্য একটি মাত্র রাজনৈতিক দল অবস্থিত থাকবে, কিংবা একটি মাত্র রাজনৈতিক দল দেশে বিদ্যমান থাকবে, সেই ব্যবস্থাকে বলা হয় একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা আছে পৃথিবীর বিভিন্ন দেশে। সেগুলোর ভিতরে চীনা কংগ্রেস, কিউবান কংগ্রেস, উত্তর কোরিয়ার রাজনৈতিক দল, এগুলো হলো কি এই সমস্ত দেশগুলোতে একটি মাত্র রাজনৈতিক দল থাকে এবং তারাই সরকার গঠন করে, তারাই দেশ পরিচালনা করে। যদিও কোনো কোনো দেশে ভোটের ব্যবস্থা থেকে থাকে, কিন্তু সেটা আনুষ্ঠানিক একটা ভোট মাত্র। সেই ভোটের মাধ্যমে জয় পরাজয় নির্ধারিত হয় না, জয় আগের থেকেই নির্ধারিত থাকে। কে হবে প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার। কিন্তু অন্য দেশগুলোতে যেটা দেখা যায়, দ্বিদল কিংবা বহুদল যেখানে আছে, সেখানে ভোটের মাধ্যমে বিভিন্ন বিষয় যেমন জয় পরাজয় সহ অন্য অন্য বিষয়গুলো নির্ধারিত হয়। তো এটা ছিল কি একদলীয় ব্যবস্থা, বিভিন্ন বিষয় বা রূপ। আমরা এখন আলোচনা করব দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা কি? যে রাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দুটি মাত্র দল বিদ্যমান থাকবে, সেটাকে বলা হয় কি দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা কোন কোন দেশে রয়েছে? আমরা দ্বিদলীয় ব্যবস্থা দিকে যদি তাকাই, তাহলে অন্যতম একটি উদাহরণ হিসেবে আমরা যুক্তরাষ্ট্রকে নিতে পারি। সেখানে দুটা মাত্র দল বিদ্যমান, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে কি রিপাবলিকান পার্টি। এই দুটা দলই কি করে, সেখানে রাজনৈতিক বিষয়াদি নির্ধারণ করে থাকে এবং রাষ্ট্র পরিচালনা করে। একজন সরকারি দলে যায়, আরেকজন হচ্ছে কি বিরোধী দলের ভূমিকা পালন করে। তো এটা হলো কি দ্বিদলীয় ব্যবস্থা। বহুদলীয় ব্যবস্থা, তারপরে আসি আমরা। বহুদলীয় ব্যবস্থা হচ্ছে যে রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান থাকবে, সেইগুলোকে বলা হয় কি বহুদলীয় ব্যবস্থা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, তারপরে অন্যান্য কান্ট্রিগুলোতে কি রয়েছে, বহুদলীয় ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে দেশগুলোতে একাধিক রাজনৈতিক দল সরকার পরিচালনা কিংবা বিরোধী দলের ভূমিকা পালন করে থাকে, সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলা হয় কি বহুদলীয় ব্যবস্থা। অর্থাৎ বহুদলে থাকবে একাধিক দল, একের অধিক, দুইয়েরও অধিক, সেটা কি বহুদল। অর্থাৎ বাংলাদেশ কিভাবে বহুদলীয় কান্ট্রি কিংবা দেশ হিসেবে পরিগণিত হবে, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক দল রয়েছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কংগ্রেস, তারপরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক দল। তো এই কারণে বাংলাদেশকে বলা হয় কি বহুদলীয় পার্টি। আবার
মালয়েশিয়ার নেগারা পার্টি, তারপরে রিপাবলিকান পার্টি সহ বিভিন্ন ধরনের পার্টি রয়েছে। এই জন্য বলা হয় কি বহুদলীয় ব্যবস্থা কান্ট্রি। এছাড়াও বিভিন্ন দেশ যেগুলো রয়েছে সেখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, এই জন্য সেই দেশগুলোকে বলা হয় কি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা দেশ। তো আমরা এখন একদলীয় ব্যবস্থা, দ্বিদলীয় এবং বহুদলীয় ব্যবস্থা সম্পর্কে জানলাম। এরপরে আসবো আমরা বিভিন্ন দল ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বর্তমান গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় একদলীয়, দ্বিদলীয়, বহুদল ব্যবস্থার মধ্যে বিভিন্ন ধরনের সুবিধা এবং অসুবিধা রয়েছে, বিভিন্ন ধরনের দোষগুণ রয়েছে। একদল ব্যবস্থায় কি হয়, একদলীয় ব্যবস্থায় সরকার অনেক ক্ষেত্রে স্বেচ্ছাচারী হতে পারে, সে ডিক্টেটরশিপ কায়েম করতে পারে, কিংবা সে একনায়কতন্ত্রের ভূমিকায় উপনীত হতে পারে। সেক্ষেত্রে সে অন্যের মতামতকে উপেক্ষা করতে পারে, অন্য কাউকে সে কোনো কিছুতে মান্য করবে না এবং তার মতামত বা ইচ্ছা অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করবে, তার কথাই আইন হিসেবে পরিগণিত হবে। এটা কি একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কিংবা একনায়কতন্ত্রের একটা অন্যতম দোষ। আবার একদলীয় ব্যবস্থার কিছু কিছু গুণ রয়েছে, যেমন হচ্ছে যে দেশে একটি মাত্র রাষ্ট্রপ্রধান থাকবেন, শাসন থাকবেন, তিনি তার প্রয়োজনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, একাই সিদ্ধান্ত নেবেন এবং দ্রুত সেই সিদ্ধান্তটা কার্যকর হবে, বাস্তবায়ন হবে। তো সেক্ষেত্রে দেখা যায় কি যে হঠাৎ করে দেশের কোনো একটা জায়গায় একটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলো, সেক্ষেত্রে কি করতে পারবেন, প্রশাসক কিংবা রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন তিনি দ্রুত সে বিষয়টা সমাধান করতে পারবেন। কিন্তু বহুদল কিংবা বহু লোক যেখানে রয়েছে, যেখানে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রয়েছে, সেখানে কোনো এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেকটা ঢিলেমি হয়ে যায় কিংবা দেরি হয়ে যায়, যে কারণে সমস্যাটা ঘনীভূত হয় কিংবা আরও লেট হয়ে যায়। এই কারণে একদলীয় ব্যবস্থা বিভিন্ন ক্ষেত্রেও বিভিন্ন কাজের ক্ষেত্রে কিছুটা সুযোগ সৃষ্টি করে কিংবা সুফল বয়ে আনে। কিংবা তারপরে আমরা বলবো যে একদলীয় ব্যবস্থা আসলে কোনো ভালো দলীয় ব্যবস্থা না কিংবা ভালো রাজনৈতিক ব্যবস্থা না, এটা একটা স্বেচ্ছাচারী রাজনৈতিক ব্যবস্থা। তারপরে হচ্ছে কি দ্বিদলীয় ব্যবস্থা। দ্বিদলীয় ব্যবস্থা বিভিন্ন তুলনামূলক দোষগুণ। দ্বিদলীয় ব্যবস্থা যেখানে রয়েছে সেখানে একদলীয় ব্যবস্থার তুলনায় অনেকটাই ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে। সেটা হচ্ছে কি যে একদল সরকারে আসলো আর এক দল বিরোধী দলের ভূমিকা পালন করলো। সেক্ষেত্রে যারা সরকারে যারা আসলো তাদেরকে যারা পছন্দ না করলো কিংবা তাদের নীতি বা কর্মসূচি কিংবা তাদের বিষয়গুলোকে যা পছন্দ না হলো, সে বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হলো। সেক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে যে ব্যক্তি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হলো কিংবা বিরোধী দলের সাথে জোট বাঁধলো, সে ব্যক্তি তা এমন কিছু ক্ষেত্রে দেখা গেল যে দ্বিদলীয় ব্যবস্থা বিরোধী দলের সাথে যখন থাকলো, তাদেরও কিছু কিছু নীতি তার পছন্দ হলো না। সেক্ষেত্রে কি হলো যে সে তার ইচ্ছা অনুযায়ী চলতে পারলো না। এটা কি দ্বিদলীয় ব্যবস্থার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দোষ। সেক্ষেত্রে বলবো আমি যে অন্য দল ব্যবস্থা যেখানে রয়েছে কিংবা বহুদল যেখানে রয়েছে সেখানে এই সমস্যাটা থাকে না। বহুদল ব্যবস্থা সেটা কি যে রাষ্ট্রে একাধিক অনেকগুলো রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক কর্ম পরিচালনা করবে, সেই দল ব্যবস্থাকে বলা হবে কি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। তো বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে এটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা। বহুদল হচ্ছে কি গণতান্ত্রিক ব্যবস্থার একটি প্রাণ। যেখানে বহুদল নেই সেখানে আসলে গণতন্ত্র থাকতে পারে না। গণতন্ত্র হচ্ছে জনগণের কথাই মুখ্য। জনগণ ইচ্ছা করলেই একাই একজন পার্টি করতে পারে কিংবা যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারে, কিংবা একজনের সাথে একটি দলের জোটবদ্ধ না হয়ে অন্য দলে সে জোটবদ্ধ হতে পারে, কিংবা সেই দলে তার পছন্দ না হলে সে আরেকটি দলে জোটবদ্ধ হতে পারে কিংবা তার অপিনিয়ন জানাতে পারে। যেখানে একদল কিংবা দ্বিদলীয় ব্যবস্থায় এই বিষয়টা আসলেই অনাকাঙ্ক্ষিত বা কল্পনাও করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক রীতিনীতি বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেকগুলো রাজনৈতিক দল থাকা জরুরি। এটা বর্তমান গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় সর্বাধিক জনপ্রিয় একটি দল ব্যবস্থা। তো আমি এখন তোমাদের সম্পর্কের সাথে বিভিন্ন দল ব্যবস্থার তুলনামূলক আলোচনা বিষয়গুলো আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি আসতেছি এখন হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সমাজের যারা
সচেতন গোষ্ঠী, অর্থাৎ রাজনীতি সচেতন মধ্যবিত্ত শ্রেণীর জনগণকে বা সম্প্রদায়কে বলা হয় কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ না করে সরকারে যারা বিদ্যমান থাকে তাদের আচরণকে প্রভাবিত করার চেষ্টা করে। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা একটা সামাজিক গোষ্ঠী, এটা একটা অরাজনৈতিক গোষ্ঠী। তারা একত্রিত হয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে তারা রাষ্ট্রীয় কর্মকাণ্ড যারা পরিচালনা করে বা সরকার পরিচালনা যারা অংশগ্রহণ করে তাদেরকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে এবং রাষ্ট্রের জন্য যা ভালো কিংবা যেটা উপযোগী সেটা করার ক্ষেত্রে অনেকাংশেই বাধ্য করে থাকে কিংবা তাদের আচরণকে সেই অনুযায়ী করার জন্য তারা তাদের কর্মকাণ্ড পরিচালিত করে থাকে। তো এটা হলো কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য। রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে তুলনামূলক সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে। যেমন রাজনৈতিক দল তার রাজনৈতিক বিষয়ে কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী শুধু রাজনৈতিক বিষয়ে না, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়েও তারা কাজ করে থাকে। রাজনৈতিক দলের পরিসর ব্যাপক, বৃহত্তর এবং দেশব্যাপী, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পরিসর এতটা বৃহৎ নয়। তারা অল্প কিছু ব্যক্তি মুসলিমী কিছু লোকজন নিয়ে তারা একটা গ্রুপ বা সামাজিক শ্রেণী বা সংগঠন গড়ে তোলে, তার মাধ্যমে তারা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করে কিংবা সচেতন করে। এটা হলো কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য। এরপরে আমরা আসছি নেতৃত্ব। নেতৃত্ব কি? নেতৃত্ব হচ্ছে একটা গুণাবলী। নেতৃত্ব ইংরেজি শব্দ হচ্ছে লিডারশিপ। নেতৃত্ব এমন একটা বিষয় যার মাধ্যমে ব্যক্তি অন্যকে প্রভাবিত করে, অন্যর কর্মধারাকে অন্যদিকে প্রভাবিত করে, তারপর আধিপত্য বিস্তার করে। নেতৃত্ব সম্পর্কে বিখ্যাত কয়েকজন ব্যক্তি সুনির্দিষ্ট কিছু সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য আমরা কয়েকটি সংজ্ঞা এখন একটু জানার চেষ্টা করব। শুরুতে আমি আসছি যে এইচ.ও. ড্যানেল এর মধ্যে। এইচ.ও. ড্যানেল একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি নেতৃত্ব সম্পর্কে সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। সেটা হলো কি যে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য জনসাধারণকে প্ররোচিত ও উদ্যমী করাই নেতৃত্বের কাজ বা নেতৃত্ব। আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী কিমবল ইয়ার এর মধ্যে নেতৃত্ব হলো ব্যক্তির ওই সমস্ত গুণাবলী যার মাধ্যমে অন্যের কর্মধারা প্রভাবিত করে ও অন্যের উপর আধিপত্য বিস্তার করে থাকে। এগুলো হলো কি আসলে নেতৃত্ব সম্পর্কে সম্যক ধারণা বা সংজ্ঞা আমরা যেটাই বলি। তো এটাই হলো কি নেতৃত্ব। নেতৃত্ব কিছু সুনির্দিষ্ট গুণাবলী রয়েছে, যেমন হচ্ছে দক্ষতা, সহজ সরল, কঠোরতা, কমলতা, ব্যাগ্যতা, তারপরে হচ্ছে অবস্থান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, তারপরে হচ্ছে জনগণের মধ্যে সচেতন ব্যক্তি কিংবা একটা রাষ্ট্র পরিচালনা কিংবা দেশ বা জনসাধারণকে নেতৃত্ব দেওয়ার মতো মন মানসিকতা সম্বলিত ব্যক্তি। এগুলো হলো কি নেতৃত্বের আসলে পর্যায়ক্রমিক বিভিন্ন গুণাবলী। তো আমি আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি এই বিষয়ে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।